Hello friends, I am Trambak Nayak. Welcome back to our channel video. সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা নতুন বছরে পা দিলাম। এই নতুন বছরে আমরা কিছু রেজুলেশন নেব আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে, কারণ প্রত্যেক নতুন বছরে আমরা কিছু রেজুলেশন নিয়ে থাকি, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। তাছাড়াও আপনাদের অনেক অভিনন্দন এবং ধন্যবাদ যে আমাদের চ্যানেল প্রায় 1000 সাবস্ক্রাইবার লাভ করেছে। আপনাদের সাপোর্ট ছাড়া এই জায়গায় পৌঁছানো কোনোভাবেই যেত না। আপনারা সেইভাবেই আমাদের ভালোবাসছেন এবং আমাদের ভিডিও দেখছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তো আসুন মেন টপিকে ফেরা যাক, যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের বেসিক্স ক্লিয়ার থাকা অত্যন্তভাবে জরুরি। কেননা যখন কোনো প্লেয়ার খেলতে নামে তার আগে তারা প্র্যাকটিস করে, কোনো সিঙ্গার যখন গান গায় তার আগে তারা রেওয়াজ করে। তো অ্যাজ এন ইনভেস্টার আমাদেরও রেওয়াজ করা বা প্র্যাকটিস করা জরুরি আছে। সেই জন্য আমাদের বেসিক্স ক্লিয়ার থাকা উচিত। বেসিক্স এর ওপরে টোটাল জিনিসটা দাঁড়িয়ে আছে। অলওয়েজ অ্যাডভান্স লার্নিং সবসময়ই দরকার, কিন্তু বেসিক ক্লিয়ার থাকার পর আমরা অ্যাডভান্স লার্নিং করব। তো বছরের শুরুতেই আমরা একবার বেসিক্স চালিয়ে নেব। দেখুন, মিউচুয়াল ফান্ড 3 ধরনের হয়। মেনলি ইকুইটি ওরিয়েন্টেড হয়। ইকুইটি ওরিয়েন্টেড মানে মার্কেট রিলেটেড। মার্কেট বাড়লে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডের ন্যাব বাড়ে, মার্কেট পড়লে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ন্যাব কমে। ডেট মিউচুয়াল ফান্ড এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেখানে ফিক্সড রিটার্ন পাওয়া যায়, যেখানে ফিক্সড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে। আর আরেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড, যেটা ইকুইটি আর ডেটের কম্বিনেশন। সেখানে কিছু ইকুইটি মিউচুয়াল ফান্ডও থাকে, কিছু ডেট মিউচুয়াল ফান্ডও থাকে। তো ইকুইটি মিউচুয়াল ফান্ড কাদের করা উচিত? যাদের লক্ষ্য যে রিটার্ন আমি বেশি কামাবো এবং আমি লং রানে ওয়েলথ ক্রিয়েশন করব। আর আমরা শর্ট টার্মে যদি ইনভেস্টমেন্ট চাই তাহলে অলওয়েজ ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত, কেননা শর্ট টার্মে ইকুইটি মিউচুয়াল ফান্ড ভোলাটিলিটি রিস্ক থেকে যায়। আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড যদি আমাদের লক্ষ্য মিডিয়াম টার্ম হয়, লাইক 2 বছর বা 3 বছরের জন্য, তাহলে আমরা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। তাছাড়া রিটায়ারমেন্ট যাদের চলে এসছে, মানে রিটায়ারমেন্ট ওয়ালা ক্লায়েন্ট যারা মান্থলি একটা ইনকাম চান, সেখান থেকে আপনাদের দৈনন্দিন খরচ চলে, তো সেই ধরনের ইনভেস্টাররা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। যদি আমরা স্ক্রিনে দেখি, দেখুন এখানে যে টাইপস অফ মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট প্রাইমারিলি ইন স্টকস। ডেট মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্টমেন্ট করে? ফোকাস বন্ডস অ্যান্ড ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। অ্যান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড কম্বাইন ইকুইটি অ্যান্ড ডেট ইনভেস্টমেন্ট। তো এটাই ছিল বেসিক। মিউচুয়াল ফান্ডের কিছু বেনিফিটস আছে। প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট আমরা পাই। ডাইভার্সিফিকেশন মিউচুয়াল ফান্ডে এটা ইম্পর্টেন্ট। মিউচুয়াল ফান্ডে ডিফারেন্ট কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়, আইটিতে ইনভেস্টমেন্ট হয়, ফার্মা স্টকে ইনভেস্টমেন্ট হয়, এফএমসিজিতে ইনভেস্টমেন্ট হয়। তো আমাদের ইনভেস্টমেন্টটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেখানে আমাদের ডাইভার্সিফিকেশন পাই, রিস্কটা অনেক কমে যায়। লিকুইডিটি থাকে, এখানে আমরা যে কোনো সময় ইকুইটি মিউচুয়াল ফান্ড বলুন, ডেট মিউচুয়াল ফান্ড বলুন, যখন খুশি আমি রিডেমশন করতে পারি। আমি 500 টাকা চাইলেও রিডেমশন করতে পারি। আমার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু বা আমার যেটা আর কি আজকে মার্কেট ভ্যালু, তার 50% উইথড্রল করতে পারি, 100% উইথড্রল করতে পারি। আর লো এন্ট্রি ব্যারিয়ার, মানে আমি 500 টাকা 1000 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। এমন অনেক শেয়ার আছে যার দাম 80,000, 1 লাখ, এমআরএফ এর দাম প্রায় 1,30,000-এর মতো। তো সেই রকম শেয়ার কিনতে গেলে একজন রিটেল ইনভেস্টর কিনতে পারে না, কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রু কেনা যায়। লো এন্ট্রি ব্যারিয়ার হয়ে গেল। এবার রিস্ক, 3টে রিস্ক থেকেই থাকে। মার্কেট রিস্ক বলাই থাকে ডিসক্লোজারে, যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের মার্কেট রিস্ক থাকে, ইন্টারেস্ট রেট রিস্ক থাকে, আর ক্রেডিট রিস্ক থাকে। তো এটাই গেল বেসিক্স অফ মিউচুয়াল ফান্ড। এবার নতুন বছরের যদি আমরা রেজুলেশন বলি, যে আমরা নতুন বছরে কি কি করব, তাহলে সেট ক্লিয়ার গোলস, ডিফাইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ। যেটা আমি আগেই বললাম, যে শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল নির্ধারণ করা, তবে আমরা স্পেসিফিক ইনভেস্টমেন্ট স্পেসিফিক জায়গায় করতে পারবো। ক্রিয়েট এ বাজেট, অ্যালোকেট এ স্পেসিফিক পোর্শন অফ ইনকাম ফর রেগুলার ইনভেস্টমেন্ট। যে রেগুলার ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের বাজেট নির্ধারিত করতে হবে। আমাদের খরচাকে প্রথমে দেখে নিতে হবে এবং খরচাকে একটা খাতায় লিখে, যে কি কি আমার ফিক্সড কস্ট, মানে ফিক্সড খরচ আসছে, আর কি কি আসতে পারে, সেগুলোকে
লিখে টোটাল করে আমাদের একটা বাজেট তৈরি করতে হবে, এবং আমার প্রথমেই ইনভেস্টমেন্ট কত টাকা করব সেটা আমাকে প্রথমেই সরিয়ে রাখতে হবে। ডাইভার্সিফাই পোর্টফোলিও, স্প্রেড ইনভেস্টমেন্ট অ্যাক্রস দ্য অ্যাসেট, বিভিন্ন ফান্ডে এবং বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টকে ছড়িয়ে রাখা উচিত। ইমপ্রুভ ফাইন্যান্সিয়াল লিটারেসি, রিড বুকস, ফলো ফাইন্যান্সিয়াল নিউজ এবং অ্যাটেন্ড ওয়েবিনার্স। পড়ার থেকে বিকল্প কিছু নেই। আপনাদের যেমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলুন বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বলুন, যেমন তাকেও চুজ করা উচিত, সে যেন আপডেটেড থাকে এবং নিজেকেও আপডেট করা জরুরি। এই সামনের বছর আমাদের রেজুলেশন নিতে হবে যে 12 মাসে অন্তত যেন আমরা 12টা বই পড়তে পারি। কি কি 12টা বই পড়বো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আবার ভিডিও বানাবো। ইনভেস্ট রেগুলারলি, আমাদের এসআইপি যেন কন্টিনিউ থাকে এবং ডিসিপ্লিন গ্রোথ। এসআইপি যদি কন্টিনিউ থাকে তবেই ডিসিপ্লিন গ্রোথ আসে। তো এইভাবে আমাদের রেজুলেশন, আমি যদি বাংলায় আপনাদের চার্ট করে দিই, দেখুন আমি একবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। পরিষ্কার লক্ষ্য স্থাপন করুন, বাজেট তৈরি করুন, পোর্টফোলিওর বৈচিত্র্য করুন, আর্থিক জ্ঞান বাড়ান, নিয়মিত বিনিয়োগ করুন এবং পর্যবেক্ষণ করুন, কিন্তু অতিরিক্ত নয়। এই পয়েন্টটা খুব ভাইটাল। আপনারা বাজার পরিস্থিতিতে অতিরিক্ত প্রতিক্রিয়া ছাড়াই বিনিয়োগ পর্যালোচনা করুন। মানে কি, প্রত্যেক কোয়ার্টারে পোর্টফোলিও রিভিউ করুন, কিন্তু রিয়্যাক্ট করবেন না। হঠাৎ করে কোনো পোর্টফোলিও কোনো কোয়ার্টারে আমার পোর্টফোলিও ডাউন হয়ে গেল বলে আমি তড়িঘড়ি করে পোর্টফোলিও চেঞ্জেস করলাম, এগুলো করা উচিত নয়। কারণ আপনি যখন ডিসিশন নিয়েছেন, অনেক ভেবেচিন্তে নিয়েছেন যে কোনটা আমার লং টার্মের ফান্ড, কোনটা আমার শর্ট টার্মের ফান্ড। আর ভুল থেকে শিখুন, অতীতের সিদ্ধান্ত বিশ্লেষণ করে ভবিষ্যতে উন্নতি করুন। পাস্ট মিস্টেক্স থেকে আমাদের শেখা উচিত এবং আবেগপ্রবণ বিনিয়োগ এড়ান। মার্কেট কখনো ডাউন যায়, কখনো আপ যায়, মার্কেটের বিভিন্ন সাইকেল থাকে, সেই সাইকেলগুলোতে আমাদের স্টে কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে এবং আবেগপ্রবণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, অবসর পরিকল্পনায় মন দিন। যে রিটায়ারমেন্ট ফান্ড আপনি চুজ করুন, যে আমাদের রিটায়ারমেন্ট, কারো বয়স হয়তো 35, কারো বয়স 40, তো আমরা 60 বছরে সবাই রিটায়ার করবো। তো রিটায়ারমেন্ট ফান্ড আমাদের জরুরি। তো তার জন্য এখন থেকে প্ল্যানিং করুন। ভারতবর্ষে সমীক্ষায় বলছে যে অনলি 12% লোক আফটার রিটায়ারমেন্ট হ্যাপি থাকে। প্রায় 88% লোক নেক্সট জেনারেশন বা কারো না কারোর উপর নির্ভর থাকে। তা আমরা কখনোই সেটা চাই না যে আমাদের রিটায়ারমেন্টের পরে আমি আমার ছেলে মেয়ের ওপরে বার্ডেন হয়ে দাঁড়াবো, তাদের রোজগারে খাবো। তো আমাদের নির্দিষ্ট পরিকল্পনা করলে এখন থেকেই আমরা রিটায়ারমেন্ট হ্যাপি লাইফ লিড করতে পারবো। আজকের জন্য এটুকুই। আগামী দিনে আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।